ইগনু আরসি কলকাতার পক্ষ থেকে আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আজকে আমি যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে পার্সপেক্টিভ অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং আগেই আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি, তার গুরুত্ব কি এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা কিন্তু করেছি। এবং আজকে ফার্স্টেই আমরা যে বিষয়টায় চলে আসবো, তোমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। আমলাতন্ত্র বলতে ঠিক কি বোঝায় সেই নিয়ে নানা মহলে নানা রকমের বিতর্ক আছে, কিন্তু খুব সাধারণভাবে যদি আমরা বলি, এটা শাসন ব্যবস্থার এমন একটা সিস্টেম যেখানে স্থায়ী সরকারি যারা কর্মকর্তা তারা দায়িত্ব বিভাজনের মধ্য দিয়ে সরকারের সকল কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করে থাকে। এবং আমলারা সাধারণভাবে কিন্তু জনপ্রতিনিধি নয়, কারণ জনপ্রতিনিধিদের ক্ষেত্রে আমরা কি জানি, সেখানে সেখানে তোমার এমনিতে একটা সময় পরে পরে ভোট হয় এবং ভোটের মধ্য দিয়ে সেখানে জনপ্রতিনিধি বা আমাদের যারা ক্ষমতা দখল করে। সুতরাং আমলাতন্ত্রকে আমরা জনপ্রতিনিধির মধ্যেও ফেলতে পারি না, আবার সাধারণ যে তোমার নাগরিক সমাজের মধ্যেও কিন্তু ফেলতে পারি না। দেখা যায় যে কোনো সরকারি অনুষ্ঠান হচ্ছে, সেটাকে ঠিকমতো অ্যারেঞ্জ এমনিতে করা, বা তার সঙ্গে যদি আমরা দেখি বিভিন্ন বিভিন্ন তোমার জায়গাতে বিভিন্ন রকম সরকারি যে মিটিং গুলোতে আমলারাই কিন্তু সাধারণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। টোটাল জিনিসটা সরকারের যা কিছু কর্মকাণ্ড, সরকারকে যদি আমরা মস্তিষ্ক হিসেবে ধরি, তাহলে টোটাল যে বডি সিস্টেমটা হচ্ছে আমলা। আমলাদেরকে বাদ দিয়ে কখনোই সরকার চলতে পারে না। যেমন হচ্ছে মস্তিষ্ক নিয়ে শুধুমাত্র আমাদের কিন্তু দেহ চলতে পারে না, অন্যান্য অংশেরও কিন্তু প্রয়োজন হয়। এখানে আমলারাই কিন্তু মেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এদেরকে আমরা দেহের অংশ না বলে এদেরকে আমরা মস্তিষ্কও বলতে পারি। কারণ সাধারণভাবে তারা যেহেতু ইন্ডিয়ার বড় বড় পরীক্ষা দিয়ে অনেক সময় ক্ষমতায় আসে, যেমন আইপিএস, আইএফএস বা অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে, যেগুলো আমরা জানি যে অবশ্যই ইন্ডিয়ার অন্যতম এমনিতে কঠিন যেসব পরীক্ষা। সুতরাং তাদের দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো হয়তো নেতা বা নেত্রী কি বলবেন বা কি বলবেন না, কিভাবে ভাষণ দিলে সেটা আরো বেশি সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়, সেই সব যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, বা ভাষণ লিখে দেওয়া, কিভাবে কোন কোন জনকল্যাণমুখী কর্মসূচি নিলে আরো বেশি ভোটের আগে সরকারের সুবিধে হতে পারে ইত্যাদি বিভিন্ন জায়গাতে তাদের যত সময় গেছে কর্মকাণ্ড আরো বেশি করে পরিলক্ষিত হয়েছে, আরো বেশি বিস্তৃত হয়েছে। এবং এখানে একটা কথা বলে রাখা দরকার, আমলাতন্ত্রের ধারণা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ার ধারণা নয়, পৃথিবীর বহু দেশেই এই আমলাতান্ত্রিক মডেল বা আমলাতন্ত্রের ধারণা আমরা জনপ্রশাসনের ক্ষেত্রে দেখতে পাই। এবং বর্তমান সময় আমলারা বিভিন্ন বিভিন্ন দেশের কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, যেটা আমি এক্ষুনি অলরেডি বললাম। এবং শুধুমাত্র সরকারকে নিয়ন্ত্রণ করা এক প্রকার করে কিন্তু আমলাতন্ত্র নিজেই, কারণ সরকারের অত বেশি অভিজ্ঞতা থাকে না যে অভিজ্ঞতা আমলাতন্ত্রের ক্ষেত্রে কিন্তু থাকে। এবং সেই জন্যই দেখা যায় আমলারা বা এমনিতে এমনিতে তোমার যাদেরকে আমরা ইংলিশে বলি হচ্ছে ব্যুরোক্র্যাটস, তারাই অ্যাকচুয়ালি এমনিতে পর্দার আড়ালে থেকে টোটাল জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ এমনিতে করছে। সামনে আমরা যেটুকু তোমার দেখতে আর কি পাই সরকারে, সেটা একটা অংশ। ভেতর থেকে তারা কিন্তু কোনোদিন সাধারণভাবে সাংবাদিক সম্মেলনও করে না, বা সহজে কিন্তু সংবাদ মাধ্যম বা প্রেসের সামনে আসেও না। তাদের শুধু কাজ হচ্ছে সরকারের মধ্যে থেকে সরকারের হয়ে বিভিন্ন রকম নীতিকে নির্ধারণ করা, এবং সরকারকে যাতে আরো স্মুথলি সুন্দরভাবে রান করতে পারে সেই বিষয়টা নিয়ে আরো বেশি আমলাতন্ত্র কিন্তু কাজ করে থাকে। সুতরাং আমরা এটা আমলাতন্ত্রের যে ধারণা পেলাম সেখান থেকে আমরা বলতে পারি আমলাতন্ত্র সাধারণভাবে বলতে গেলে সরকারের একটা এমন অনির্বাচিত অংশ যেখানে কিন্তু তারা পুরোপুরি সরকার এবং সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করে থাকে। এবার আমরা নেক্সট যে স্লাইড সেখানে আমরা আসছি, সেটা হচ্ছে জনপ্রশাসনে আমলাতন্ত্রের গুরুত্ব। এতক্ষণ যে আমরা আমলাতন্ত্র কি বা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর যে বিষয়টায় আমরা আসছি সেটা হচ্ছে জনপ্রশাসনে আমলাতন্ত্রের এমনিতে সাধারণভাবে তোমার বললে গুরুত্বটা কি। এবং সেখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম যেটা আমাদের বলতে হবে, আমলাতন্ত্র প্রযুক্তিগতভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জনে সক্ষম। যদি আমলাতন্ত্রকে ঠিকঠাক কাজ করতে দেওয়া হয়,
তাহলে কিন্তু বিভিন্ন সময়তে দেখা যাবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষভাবে কাজ করতে সক্ষম। অনেক সময় তাদেরকে লাল ফিতের পাশে বা বিভিন্ন রকম পলিটিক্যাল প্রেশারের জন্য বিভিন্ন সময়তে, যেমন ইন্ডিয়ার মতো একটা দেশে নানা রকমের পলিটিক্যাল প্রেশারের জন্য অনেক সময়তে আইপিএস আইএএস রা ঠিকমতো কাজ করতে পারে না, এবং সেরকম একটা জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু সর্বতোভাবে সত্য নয়। এখানে প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমলাতন্ত্র প্রযুক্তিগতভাবে সর্বোচ্চ ক্ষমতা অর্জনে সক্ষম। এবং সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে এটি নির্ভুলতা, স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং নির্ভর যোগ্যতায় প্রশাসনের অন্য যে কোনো ফর্মের চেয়ে উচ্চতর। অর্থাৎ জনপ্রশাসনে যদি আমরা যে কোনো অনেক রকমের শাখা প্রশাখা থাকে, একটা যে বিষয়টা আমাদের বলতে হবে, বিভিন্ন সময়ে একদম নির্ভুলভাবে কোনো বিষয়কে প্রেডিক্ট করা কিংবা হচ্ছে কোনো সাধারণভাবে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনো রকম পলিটিক্যাল ঘটনা সেগুলো কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা সাধারণভাবে সম্ভব হয় না। কিন্তু এদের অভিজ্ঞতা এতটাই বেশি হয় এবং এরা এতদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে যে নির্ভুলভাবে কোনো তোমার তথ্যকে ঠিকমতো এমনিতে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সরকারের কাছে পেশ করার ক্ষেত্রে আমলাতন্ত্রের কিন্তু একটি গুরুত্ব আছে। এবং স্থিতিশীলতা, সরকারকে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে নিয়ে আসে সেটা কিন্তু আমলাতন্ত্র নিজেই। এবং বিভিন্ন জায়গায় যে সরকারের যে প্রশাসনিক বিভাগ আছে, সে আমাদের যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নবান্ন, বা যদি আমরা দিল্লিতে দেখি সেখানে নর্থ ব্লক আছে বা সাউথ ব্লক আছে, বা অন্যান্য সব অনেকগুলো যে ব্লক আছে, এক একটা কিন্তু ব্লকের এক এক রকমের কাজ, এবং সেগুলো সবকটার ক্ষেত্রে আমলাতন্ত্রের ক্ষেত্রে তন্ত্র নিজেই। আমলারা যদি ঠিকমতো কাজ করতে না পারে বা তারা যদি কোনো কারণে হাত তুলে নেয়, সরকারের কিন্তু টোটাল সিস্টেমটা যেকোনো দিন ভেঙে পড়তে পারে। সুতরাং আমলাদের সবথেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া কিংবা তাদের যে ক্ষমতা, আইনগত যে ক্ষমতা এবং আইনগত ক্ষমতার বাইরেও তাদের কিন্তু অনেক সময় অনেক ক্ষমতা থাকে। আইপিএস, আইপিএস, আইএএস এবং তার সঙ্গে যারা আইএফএস সবাইকারই, এরা সবাই আমলা। বিভিন্ন সময় কেউ দেশের ভেতরে কাজ করছে, কেউ হয়তো দেশের হয়তো বাইরে গিয়ে নিজের দেশের নামকে আরো বেশি সুনাম অর্জনের জন্য কাজ করছে। আমলাদের কিন্তু কাজ মানে এটা নয় সে শুধুমাত্র দেশের মধ্যে কাজ করবে, বিদেশেও অনেক সময় সরকারের কিন্তু প্রতিনিধি হিসেবে আমলারা থাকে। এবং যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য কেন? নির্ভরযোগ্য একটাই মাত্র কারণে যে যা কিছু ইনফরমেশন তাদের মধ্যে আদান প্রদান করা হয়, যেমন আমাদের সামনেই হচ্ছে বাজেট। সেখানে সেখানে যদি আমরা দেখি বাজেট অধিবেশনের ক্ষেত্রে যারা সরকারি আমলা থাকে বা যারা তোমার বাজেটটাকে একদম পুরো সুন্দরভাবে ছেপে বের করার আগে যারা সেখানে তোমার কাজ করে, টোটাল কিন্তু সিক্রেসি মেনটেন করা হয়। তাদের সেই তোমার যেখানে তোমার বাজেটটা অর্থ দপ্তরের আন্ডারে একটি সাধারণ একটি কক্ষের মধ্যে বিশেষভাবে তাদেরকে রেখে তারা যাতে কোনোভাবে একদম পুরো জ্যামার লাগানো সিস্টেমের মধ্যে বাজেট পেশ করার আগে অব্দি তারা সেখানে থেকেই কিন্তু আমলারা বিভিন্ন রকম কাজগুলো কিন্তু করে। এই যে একটা সিক্রেসি মেনটেন করা বিষয়টা, এটা কিন্তু নির্ভরযোগ্যতার একটা উৎকৃষ্টতম উদাহরণ। বাজেট আমাদের কিন্তু দেশে আজ অব্দি কোনোদিন আগে থেকে ফাঁস হয়নি। আমরা বিভিন্ন সময় ক্রেডিট কিন্তু করতে নিতে পারি, কিন্তু কোনোদিন আমরা এটা কিন্তু বলতে পারবো না যে বাজেটের যে অধিবেশনের আগে কি কি বাজেটে কোন জিনিসের দাম কমলো বা বাড়লো সেই বিষয়গুলো আগে থেকে ফাঁস হয়ে গেছে। সেটা কিন্তু হয় না। তার মানে কি, আমলারা এবং অন্যান্য যেসব সরকারি যেসব কর্মচারীরা আছে তারা কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্যতার সঙ্গে সরকারের অন্যান্য দপ্তর বা রূপের থেকে অনেক বেশি সুন্দরভাবে তারা কিন্তু কাজ করতে পারে। থার্ড যে পয়েন্টে আমরা আসব, এটি মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য একটি দক্ষ উপায় প্রদান করে। অর্থাৎ হিউম্যান যে রিসোর্স যা যা কিছু আছে, সে আমরা নলেজ বলি বা অন্যান্য হিউম্যান যে রিসোর্স, এবং সেগুলোর মধ্যে তথ্য হতে পারে, অন্যান্য সবকিছু হতে পারে, সেগুলোকে একে অপরের সঙ্গে আদান প্রদান করার ক্ষেত্রে যথেষ্ট রকম দক্ষ উপায় হচ্ছে আমলাতন্ত্র। অর্থাৎ আমলাতন্ত্রের মাধ্যমেই কিন্তু হিউম্যান রিসোর্সকে এক জায়গা থেকে অন্য এক জায়গায় আমরা সহজে আদান প্রদান করতে পারি এবং সেখানে গিয়ে তাদেরকে কাজে লাগাতে পারি। অর্থাৎ খুব ফ্লেক্সিবল ভাবে তথ্যের যে আদান প্রদান করা হয় সেটাই কিন্তু আমলাতন্ত্রের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এরপরে যেটা আসছে, এটি আনুষ্ঠানিক নিয়মের অস্তিত্বের উপর জোর দেয় এবং অফিসের থেকে আমলাদের সম্পদ আলাদা এমনিতে করে দেয়। যদি আমরা যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যদি আমরা দেখি, বিকাশ ভবন কিন্তু এখানে একটা আমলাতান্ত্রিক মডেলের খুব উৎকৃষ্টতম উদাহরণ হিসেবে বলা যায়। কারণ কি, সেখানে যারা এমনিতে সরকারি দপ্তরে কাজ করে, বিভিন্ন রকম সরকারি যারা তোমার কর্মচারী আছে, তার সঙ্গে আমলারাও আছে, তারা কিন্তু একটা পুরো আনুষ্ঠানিক একটা সিস্টেমের মধ্যে চলে। অর্থাৎ সরকারি নিয়ম বা আইন বা যেটা তোমার নৈতিক, তার বাইরে তারা সাধারণভাবে কিন্তু চলে না। অর্থাৎ যা কিছু তাদের এমনিতে গাইডলাইন্সে আছে, গভর্নমেন্ট অর্ডারের মধ্যে আছে, সেই অনুযায়ী তারা কিন্তু অন্যান্য বাদবাকি এমনিতে কাজগুলো করে থাকে। এবং অফিসের মধ্যে কে কোন কাজটা করবে, সম্পদ কিভাবে কিন্তু বন্টন করা হবে, টোটাল জিনিসটা একদম সেগ্রিগেট করা, অর্থাৎ বিশেষীকরণের নীতি নিয়ে প্রত্যেকটা দপ্তর কিন্তু চলে। সব দপ্তর যেমন একখানা কাজ কিন্তু করে না, আবার একটা দপ্তর সব কাজ কিন্তু করে না। বিভিন্ন তোমার দপ্তরের মধ্যে যারা তোমার সরকারি কর্মচারী বা আধিকারিক থাকেন, তারা কোনো একজন আমলার অধীনে কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে। এবং যে কোনো দেশের সরকারের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হোক কিংবা আমাদের অঙ্গরাজ্যের সরকার হোক, সেখানে কিন্তু আমলাতন্ত্র যথেষ্ট পরিমাণে এমনিতে তোমার বলতে গেলে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু সাধারণভাবে পালন করে এসছে স্বাধীনতার পর থেকেই। এবং যত সময় এমনিতে গেছে, এটা কিন্তু বলা বাহুল্য, আমলাতান্ত্রিক যে মডেল বা আমলাতন্ত্রের যে ভূমিকা বা গুরুত্ব জনপ্রশাসনের ক্ষেত্রে তো কোনো অংশে কমেইনি, বরং উত্তরোত্তর আরো আগের থেকে বৃদ্ধি পেয়েছে। এটা আমলাতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে। নেক্সট আমরা যে স্লাইড, সেখানে আমরা যাচ্ছি আমলাতন্ত্রের ওপরে বিবেচনা। তোমাদের যে সিলেবাসের মধ্যে মিল আমলাতন্ত্র নিয়ে কি এমনিতে বলেছেন, সেই নিয়ে সাধারণভাবে একটু আলোচনা আসে। তাই আমি মিলের আমলাতন্ত্রের যে মডেল, সেই নিয়ে একটু আলোচনা করছি। যেমন জেএস মিল কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ যে গভর্নমেন্ট 1861 সালের যে বই, সেখানে তিনি আমলাতন্ত্র নিয়ে অনেকদিন আগে ম্যাক্স ওয়েবারের অনেক আগেই কিন্তু জেএস মিল, যার কিন্তু বিভিন্ন রকমের এমনিতে আমার তত্ত্ব এবং সেখানে হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে ব্যবস্থা, সেটা খুবই এখানে বিখ্যাত। জেএস মিলের উপযোগিতাবাদের কথাও আমরা বলতে পারি। তিনি কিন্তু আমলাতন্ত্র নিয়ে বিভিন্ন সময়তে আলোচনা কিন্তু করেছেন। মিল সাধারণভাবে বলেছেন, আমলাতন্ত্র শব্দটি সরকারের সরাসরি কাজকে বোঝায়। অর্থাৎ সরকার যা করছে ইকুয়াল টু আমলাতান্ত্রিক কাজ। এবং কোনো কোনো সময়তে তিনি প্রকৃত গভর্নর হিসেবে আমলাদের উল্লেখ করেন। অর্থাৎ এরাই কিন্তু মূলত মেন ব্যাকবোন বা হচ্ছে বলতে গেলে শিরদাঁড়া। এরাই পুরো কিন্তু কাজটা সম্পূর্ণভাবে করছে। এবং সরকার যদি এদের কাছ থেকে সহযোগিতা না পায় বা এরা যদি কোনো কারণে সহযোগিতা না করে, তাহলে কিন্তু সরকারের যে সিস্টেম বা ব্যবস্থা একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়তে বাধ্য। যেটা আমি কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে সরকারের অধীনস্থ হয়েও এরা কিন্তু সরকারের একটা অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবং এখানে কিন্তু মিল যেটা বলেছেন যে এরা হচ্ছে তোমার গভর্নর, অ্যাকচুয়ালি প্রকৃত এমনিতে প্রশাসক, যারা এখানে টোটাল জিনিসটাকে কন্ট্রোল করে আমলাতন্ত্র নিজে। মিল আমলাতন্ত্রের অর্থকে ব্যাখ্যা যেভাবে তোমার করেছেন, সেটা হলো আমলাতন্ত্রের সারমর্ম এবং অর্থ নিহিত থাকে যখন সরকারি কাজ গভর্নরের হাতে থাকে। অর্থাৎ ওদের যে কাজটা, আমলাতন্ত্রের যে কাজ, তাদের যে একদম মেন যে জিস্ট, সারাংশ, মেন যে অর্থ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তখনই কিন্তু অর্থবহ হয় যখন তারা সম্পূর্ণভাবে সরকারের কাজ সম্পূর্ণভাবে কিন্তু, এবং এই যে আমলাতন্ত্র বা যাদেরকে তিনি মিল বলেছেন গভর্নর, তাদের হাতে থাকে। অর্থাৎ এখান থেকে বোঝা তোমার যাচ্ছে, তোমাদের সিলেবাসে মেইনলি আছে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র, কিন্তু ম্যাক্স ওয়েবারের অর্ধ শতাব্দী আগে মিল আমলাতন্ত্র নিয়ে যে ধারণাটা দিয়েছিলেন, সেটা কিন্তু প্রকৃত অর্থেই ছিল যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমলাতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যেখানে কিনা শুধু সাধারণভাবে তারা কিছু সরকারি ফাইল আসছে, সেগুলোর মধ্যে সই করে দিচ্ছে, কাজ শেষ।
তাদেরকে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের বিষয়তেও মাথা খাটাতে হয়। যেমন সরকার যদি কোনো প্রকল্প নেয়, সে স্বচ্ছ ভারত অভিযান হোক বা আমাদের এখানে কন্যাশ্রী কোনো প্রকল্প হোক, টোটাল জিনিসটাকে ঠিক মতো একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমলারাই কিন্তু নেয়। সুতরাং এখানে শুধুমাত্র ফাইল সই করা কিংবা শুধুমাত্র আমি সরকারি দপ্তরটাই দেখলাম তা নয়, তাদের অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে সরকারের এখানে কিন্তু চোখ। তারা যেটা তোমার দেখায়, সরকার সেটাই কিন্তু দেখে। কোনো বিষয়কে আগে থেকে প্রেডিক্ট করা, কিভাবে জিনিসটা করলে আরো বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছানো এমনিতে যায়, এই অর্থে আমলারা অনেক সময়তে সরকারের হয়ে কিভাবে তারা প্রচার করবে সেই সব কাজেও কিন্তু আমলারা বিভিন্নভাবে ভেতর থেকে আমলাদের সঙ্গে সরকারের একদম প্রত্যক্ষ ডাইরেক্ট আমরা বিভিন্নভাবে সম্পর্ক দেখতে পাই। এরপর আমরা নেক্সট যে তোমার স্লাইড সেখানে আমরা আসছি, সেটা হচ্ছে আমলাতন্ত্র সম্পর্কে হেগেলের যে দৃষ্টিভঙ্গি। তোমরা সবাই খুব ভালো করে জানো যে হেগেল ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের খুবই গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক, পশ্চিমী যে তাত্ত্বিকদের মধ্যে। এবং হেগেলের যে পুরো সমাজের ধারণা সেটি অত্যন্ত তোমার বিখ্যাত। তিনি বিভিন্ন সময়তে একটা তোমার চরম রাষ্ট্রের কথা এমনিতে বারবার করে বলেছেন, এবং হেগেলের সেই চরম রাষ্ট্রের মধ্যে কিন্তু তিনি বারবার করে দেখিয়েছেন প্রথমে আগে পরিবার আসবে, সেখান থেকে তারপর নাগরিক সমাজ আসবে এবং সর্বোচ্চ স্তরে আসবে রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রের ক্ষেত্রে তিনি বিভিন্নভাবে আমলাতন্ত্রের অস্তিত্বকে কিন্তু স্বীকার করে নিয়েছেন। 1821 সালে প্রকাশিত তার ফিলোসফি অফ রাইটস সেই যে বই, সেখানে কিভাবে উদারনৈতিক রাষ্ট্রগুলি সংগঠিত হতে পারে সেই নিয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা কিন্তু করেছেন। এবং সেই আলোচনার মধ্য দিয়ে সরকারের অপরিহার্য অংশ হিসেবে আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসের ভূমিকাকে তিনি বারবার করে কিন্তু সমর্থন জানিয়ে এসেছেন। আমি যে বিষয়টা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই বিষয়ের কথা অনেক দিন আগে, আজ থেকে প্রায় তোমার 150-200 বছর আগে অলরেডি কিন্তু সেই সময়কার যারা তদানীন্তন যারা বিভিন্ন রকমের বিখ্যাত তাত্ত্বিক যেমন মিল, হেগেল এবং এরপর আমরা দেখবো যে কার্ল মার্কস, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে এইসব তত্ত্ব নিয়ে আলোচনা অলরেডি কিন্তু করেছেন। এবং তারা সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের যে গুরুত্ব সেটাকে তারা কখনোই অস্বীকার কিন্তু করেননি। এবং সব থেকে মজার বিষয় হলো হেগেল সিভিল সার্ভিসের ভূমিকাকে একটি সার্বজনীন বা সর্বজনীন শ্রেণী হিসেবে সমর্থন করেন, যেহেতু তাদের এমনিতে কার্যক্রমের সমাপ্তি হলো সর্বজনীন স্বার্থে উপলব্ধি এমনিতে করা। অর্থাৎ কি, হেগেল এখানে যে বিষয়টা বলেছেন, সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র শুধুমাত্র সরকারের হয়ে কিন্তু কাজ তারা করছে না। তারা যে কাজটা এখানে কিন্তু করছে, তারা মেনলি এই কাজটা কিন্তু করছে সাধারণ মানুষের স্বার্থে, সার্বজনীন স্বার্থে, সবাইকার জন্য। যেমন যদি কোথাও একটা ব্রিজ তৈরি হয়, ব্রিজটা তোমার সেই অঞ্চলের প্রয়োজন কিনা, বা সেই তোমার ব্রিজটার জন্য কি কি সুবিধা হতে পারে, কত টাকা লাগবে এমনিতে পারে, বাজেট দেওয়া একটা সরকারকে, বা সেটাকে নিয়ে ভালোভাবে বিভিন্ন আধিকারিকদের মধ্যে সমন্বয় ঘটানো ইত্যাদি বিভিন্ন বিষয় আমলাতন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে। এবং আমলাতন্ত্রই আলটিমেটলি সিদ্ধান্ত নিয়ে সরকারের তোমার মধ্য দিয়ে সেই সিদ্ধান্তটাকেই যেন আরেকবার বিভিন্ন সময় সেটাকেই কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা এমনিতে করে। এবং সার্বজনীন স্বার্থ যেহেতু এখানে তোমার এমনিতে জড়িয়ে আছে, তাই আমলাতন্ত্রের যে এমনিতে তোমার চিন্তা ভাবনা সেটা অনেক অর্থে কিন্তু ব্যাপক। এবং মিশ্রা 1977 সালে হেগেলের যে আমলাতন্ত্রের ধারণাটিকে রাষ্ট্রের ইচ্ছা হিসেবে সংজ্ঞায়িত করেছেন এবং একটি উচ্চতর স্তরে উন্নীত এমনিতে করেছিলেন। অর্থাৎ কি, হেগেলের যে আমলাতান্ত্রিক যে মডেল, সেটা শুধুমাত্র সরকারের ইচ্ছে নয়, বরং তোমার বলা যেতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রের ইচ্ছে। তিনি সব সময়তে চরম সার্বভৌমিকতার কথা বলতেন, অর্থাৎ যা কিছু রাষ্ট্র সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু শেষ সিদ্ধান্ত। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আমরা বিভিন্ন সময়তে বুঝতে পারছি কতদিন আগে হেগেলের যে তত্ত্ব, আমলাতন্ত্রের তত্ত্ব, অনেক অনেক বছর পরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের গবেষণার মধ্যে
খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এবং নানা সময়তে দেখা যায় যে আমলাতন্ত্র এত বেশি উচ্চ একটা তোমার স্তরের ক্ষেত্রে তোমার পৌঁছে গেছে যে তাকে অনেক সময়তে রাষ্ট্রের ইচ্ছা হিসেবেও তাকে কিন্তু আমরা বিভিন্ন সময়তে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ সরকারের থেকেও কোনো ক্ষেত্রে আমলাতন্ত্র যেন অনেক বেশি বিস্তৃত হয়ে ব্যাপক অর্থে রাষ্ট্রের ইচ্ছাকেই এমনিতে সাধারণের ইচ্ছা হিসেবে প্রতিফলিত করছে। এই যে বিভিন্ন রকমের বিষয়গুলো, সেগুলো এখানে হেগেলের আলোচনার মধ্য দিয়ে কিন্তু ধরা যায়। এবং সাধারণভাবে যদি আমরা দেখি, এটি একটি অতীন্দ্রিয় সত্তা, ব্যক্তি মনের উপর একটি মন হিসেবে সাধারণভাবে কিন্তু কাজ করেছিলেন। এবং হেগেলের আলোচনা থেকে যদি আমরা দেখি, এটা এমন একটা সত্তা, এমন একটা আত্মা বা আত্মিক একটা বিকাশ, যে বিকাশের কিন্তু মধ্য দিয়ে সরকার বা রাষ্ট্রের একদম সঠিক রূপটা বিভিন্ন সময়তে পরিলক্ষিত হয়ে এসছে। তখন বিভিন্ন রকম তাত্ত্বিকরা বিভিন্ন সময়তে রাষ্ট্র নিয়ে নানা রকমের আলাপ আলোচনা করছেন। সেই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, যখন আমরা হেগেল, মার্কস, মিল, বেন্থাম ইত্যাদি বিভিন্ন তাত্ত্বিকদের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, হেগেল কিন্তু এই আমলাতন্ত্রকে রাষ্ট্রের সত্তা বা আত্মা বা একটি অতীন্দ্রিয় সত্তা হিসেবে বারবার করেই কিন্তু ব্যাখ্যা করে এসছে। তাহলে আমরা কি কি বিষয় আলোচনা করলাম? আমলাতন্ত্রের সংজ্ঞা, জনপ্রশাসনে আমলাতন্ত্রের গুরুত্ব, এবং মিলের আমলাতন্ত্রের ব্যাখ্যা, এবং হেগেলের যে আমলাতন্ত্রের বিষয়। এরপর আমরা নেক্সট স্লাইড, সেটাতে আমরা আসছি আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি। আমরা সবাই কিন্তু জানি যে যেকোনো তোমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং বা তোমার ছাত্র হিসেবে যে তোমার কার্ল মার্ক্সের আলোচনা ছাড়া কোনো রকম আলোচনাই কিন্তু অসম্পূর্ণ। কিভাবে তোমার রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে, কিভাবে সর্বহারা শ্রেণী একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কিংবা তোমার যদি আমরা দেখি যে সমাজতন্ত্র কি করে প্রতিষ্ঠিত হবে, বা সমাজতন্ত্র কিভাবে একটা দেশের মধ্যে সার্বিকভাবে বিকাশ করতে পারে, কিংবা অন্য সময়তে কমিউনিজমের যে সাম্যবাদের যে ধারণা, সেগুলো আমরা মার্ক্সের আলোচনা থেকে বারবার করে পাই। এবং যে সারপ্লাস ভ্যালুর যে আলোচনা, যদিও তোমার মার্ক্স বিভিন্ন তোমার তাত্ত্বিকদের থেকে এইসব আলোচনাগুলোকে নিয়ে তিনি তার নিজের তোমার তত্ত্বকে এমনিতে সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন। এবং সেই জায়গা থেকে তোমার দাঁড়িয়ে আমরা কিন্তু আমলাতন্ত্রের বিষয়ে মার্ক্সের খুব ইতিবাচক বিভিন্ন রকমের ব্যাখ্যা আমরা কিন্তু পাই। ইতিবাচক আমি এই অর্থেই তোমার বললাম, সেই সময়ে দাঁড়িয়ে মার্ক্স কিন্তু আমলাতন্ত্রের যে গুরুত্বকে অস্বীকার কিন্তু করেননি। তিনি আবার আমলাতন্ত্রকে খুব একটা ভালো চোখেও কিন্তু দেখেননি। এবং সাধারণভাবে কিন্তু মার্ক্স যে আমলাতন্ত্রের যে মডেলের ব্যাখ্যা আমাদের সামনে বিভিন্ন আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে হেগেলের যে সমালোচনামূলক যেসব গ্রন্থ উনি লিখেছেন, তার যে মধ্য দিয়ে যে বিষয়গুলো তিনি যে সামনে নিয়ে এসছেন, সেখানে আমরা একটা কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে সামনে থেকে দেখি। এবং সেখানকার পটভূমিতে দাঁড়িয়ে আমলাতন্ত্রের যে মডেল, সেটা তিনি সবার সামনে তুলে ধরেছিলেন। সাধারণভাবে রাষ্ট্রের যে মর্যাদা, বিশেষ করে আমলাতন্ত্র সর্বজনীন স্বার্থ বজায় রাখা থেকে অনেক কিন্তু দূরে ছিল। মার্ক্সের যে তোমার পর্যবেক্ষণে ক্ষমতা সাধারণত শ্রেণীর উপস্থিতি এবং সমাজে অর্থনৈতিক উৎপাদনের সাথে সম্পর্ক হিসেবে কিন্তু বোঝায়, সেখানে কিন্তু রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ মার্ক্সের যে ট্র্যাডিশনাল ধারণা ছিল, পর্যবেক্ষণের ক্ষমতা হচ্ছে একটা সাধারণ শ্রেণী তোমার থাকবে, এবং সাধারণভাবে কিন্তু সেখানে শ্রেণীগুলোর মধ্যে উৎপাদন একটা সম্পর্ক থাকবে। এটাই হচ্ছে মার্ক্সের আলোচনার মূল যে জিস্ট বা সারাংশ। সেখানে কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। যত সময় কিন্তু গেছে, সম্পর্কগুলো যখন তোমার চেঞ্জ হতে শুরু করেছে, এই আমলাতন্ত্রই দেখা যাচ্ছে আস্তে আস্তে করে মার্ক্সের বিভিন্ন আলোচনার ভিত্তি হচ্ছে আমলাতন্ত্র, যেখানে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে খুঁজে বার করা যেতে পারে, যেখানে পুঁজিবাদী সমাজের একটি শ্রেণীর হাতে অবস্থান থেকে প্রকাশিত যে ক্ষমতা, তা অনেক সময় কিন্তু আমলাতন্ত্রের জন্ম দিয়েছে। এই বিষয়ে মার্ক্স দেখেছিলেন যে আমলাতন্ত্র একটি যন্ত্রের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। অর্থাৎ আমলাতন্ত্র লাইক এ মেশিন, এমন একটা মেশিন,
তাকে যা কিছু নির্দেশ দেওয়া হচ্ছে সেটাকে তারা শুধুমাত্র প্রসেস করছে এবং তারপর সেটাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ইনপুট, প্রসেস এবং আউটপুট। আমরা তোমার বিভিন্ন সময়তে যে বিভিন্ন রকম অস্টিনের যেসব তোমার মডেলগুলো দেখি, যেখানে কিনা নানা রকম ভাবে তিনি মূলদের কর্তৃত্ব সম্পন্ন এমনিতে বরাদ্দের কথা বলেছেন, সেরকম টাইপের ভাবেই যেন এখানে আমলাতন্ত্র মিডিলে আছে এবং একদিকে আছে সরকার, আরেক দিকে আছে কিন্তু সাধারণভাবে সাধারণ যারা মানুষ। অর্থাৎ মার্কস কিন্তু দেখেছিলেন আমলাতন্ত্র সাধারণভাবে দমনমূলক চরিত্র অনেক সময় প্রদর্শন করে থাকে, এমনিতে থাকে। অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে বল প্রয়োগ করার একটি হাতিয়ার, যেটার কিন্তু মধ্য দিয়ে সাধারণভাবে রাষ্ট্র আর তাদের যে ইচ্ছা অনিচ্ছাগুলোকে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেয়। আমরা সবাই তোমার জানি যে মার্কসের বিখ্যাত একটা এমনিতে কথা হচ্ছে, রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের হাতিয়ার বা যন্ত্র। অর্থাৎ শ্রেণী আছে বলেই রাষ্ট্র আছে এবং শ্রেণী শোষণ আছে। অর্থাৎ শ্রেণী শোষণ যেদিন থাকবে না, শ্রেণী যেদিন থাকবে না, সেদিন কিন্তু আর রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। এই যে শ্রেণীকে টিকিয়ে রাখা, একটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর থেকে উচ্চ একটা জায়গার মধ্যে স্থান দেওয়া, সেখানে আমলাতন্ত্রের ভূমিকাকে মার্কস বারবার করে কিন্তু তুলে আমাদের সামনে এনেছেন। অর্থাৎ আমলাতন্ত্রের মধ্য দিয়ে সরকারের যে নগ্ন রূপ বা যে এমনিতে তোমার বল প্রয়োগ করার যে ক্ষমতা, সেটা কিন্তু বিভিন্ন সময়ে প্রকাশিত হয়। এবং আমলাতন্ত্রের প্রতি যে মার্কসের যে নিন্দা 1843 সালে ক্রিটিক অফ দ্য হেগেলস ফিলোসফি অফ রাইস, সেখানে আরো ভালোভাবে কিন্তু পরিলক্ষিত হবে, যেখানে তিনি সাধারণভাবে খোলাখুলিভাবে হেগেলের যে রাজনৈতিক তত্ত্ব এবং যে রাষ্ট্রের যে মূর্তিকরণের মৌলিক অনুমান নিয়ে তিনি কিন্তু প্রশ্ন সেখানে তুলেছিলেন। অর্থাৎ আমরা এখানে বুঝতেই তোমার পাচ্ছি আমলাতন্ত্র সম্পর্কে হেগেলের যে ধারণা, তিনি যে সমর্থন করে, যেমন বিভিন্ন সময়তে রাষ্ট্রকে সমর্থন করতে গিয়ে হেগেল যেমন আমলাতন্ত্রকে সমর্থন করে এসছেন, সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময়তে তোমার দেখছি মার্কস তার পুরো একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য একটা অবস্থান কিন্তু নিয়েছেন। অর্থাৎ আমলাতন্ত্রকে মার্কস এখানে সমালোচনামূলক অর্থেই ব্যবহার করেছে। সমালোচনাটা কি? সমালোচনা হচ্ছে আমলাতন্ত্রকে ইচ্ছাকৃতভাবে যেন বিভিন্ন সমাজে দমন পীড়নের জন্য ব্যবহার করে সরকার, বা এখানে তিনি বলেছেন রাষ্ট্র। এবং হেগেলের যে আমলাতান্ত্রিক যে ধারণা, অন্তর্দৃষ্টিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে যে ধারণা কিন্তু করেছিলেন, সেটা অনেক সময় জনস্বার্থের প্রতিফলনের ক্ষমতা যদিও বা রেখেছিল, কিন্তু তোমার কার্ল মার্কস এখানে আমলাতন্ত্রকে সম্পূর্ণভাবে সমালোচনামূলক অর্থে নানা সময়তে ব্যবহার করে এসেছে। নেক্সট এবার স্লাইড, সেটাতে আমরা আসছি। এবার হচ্ছে পাওয়ার এলিটের যে ধারণা, এলিটের যে তত্ত্ব, সেটা নিয়ে আমরা বিভিন্ন সময়তে আলাপ আলোচনা করেছি বিভিন্ন রকমের তোমার ক্লাসে। এলিট এমনিতে সাধারণভাবে কারা? এলিট করার অর্থ হচ্ছে অভিজাত যে তোমার শ্রেণী, বা অর্থাৎ আধিপত্য দেখাবে এরকম যে শ্রেণী, তাদেরকেই সাধারণভাবে সমাজের মধ্যে এলিট বলে সাধারণভাবে আমরা ধরি। এবং সেই নিয়ে বিভিন্ন এলিট যে তোমার তত্ত্ব নিয়ে তাত্ত্বিকরা আছে, মস্কা, মিশেলস, প্যারেটো, বিভিন্ন রকম তাত্ত্বিকরা বিভিন্ন সময় এলিট থিওরি সম্পর্কে আমাদের সামনে ধারণা কিন্তু দিয়েছেন। মার্কসের যে প্রভাবশালী যে শ্রেণী, যাকে তিনি আমলাতন্ত্র এমনিতে বলেছেন, তার কিন্তু বিপরীতে গিয়ে অর্থনৈতিকভাবে আধিপত্যকারী শ্রেণীর উপর ভিত্তি করে বিভিন্ন সময়তে মস্কা তার যে তোমার তত্ত্বকে রাজনৈতিকভাবে প্রভাবশালী শ্রেণীর উপর ভিত্তি করে এই তোমার তত্ত্বকে দিয়েছিলেন। অর্থাৎ তিনিও এখানে মার্কসের থেকে খানিকটা সরে গিয়ে একটু অন্যরকম ভাবে বিপরীত ক্ষেত্র থেকে তিনি কিন্তু বলেছেন যে সাধারণভাবে সমাজের মধ্যে সর্বোচ্চ স্তরের মধ্যে অভিজাত শ্রেণী বা আধিপত্যশীল শ্রেণী থাকে, যাকে কিন্তু সাধারণভাবে মস্কা বলেছেন এলিট। এবং মিসেলস এবং যে তোমার প্যারেটো, তাদের বিভিন্ন আলাপ আলোচনার মধ্যেও সেখানে কিন্তু আমরা এলিট শ্রেণী সম্পর্কে ধারণা পাই। এবং তিনি যে 1939 সালে যে রুলিং ক্লাস, সেখানে তিনি সরকারের যে আমলাদের দুটো শ্রেণীতে বিভক্ত করে থাকেন, একটা হচ্ছে সামন্ত এবং আমলাতান্ত্রিক, অর্থাৎ আমলা। অর্থাৎ সাধারণভাবে সরকারের ক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে
দুটো শ্রেণী সাধারণভাবে পরিলক্ষিত হয়, একটা হচ্ছে সামন্ততন্ত্র এবং আমলাতান্ত্রিক যে তোমার মডেল। এই এই দুটো মডেল দেখানোর অর্থ এটাই যে এই দুটো মডেলের মধ্যে দিয়ে তিনি সরকারের মধ্যে সেই একই রকম ভাবে শ্রেণী বিভাগ কিন্তু করেছেন, কিন্তু মার্ক্সের সঙ্গে তার এখানে তফাৎ হচ্ছে অর্থনৈতিকভাবে আধিপত্যশীল তোমার শ্রেণীকে এলিট তত্ত্বের মধ্য দিয়ে মস্কা সাধারণভাবে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়তে সেটাকে কিন্তু দেখিয়েছেন। কিভাবে এলিট শ্রেণী ক্ষমতা তোমার দখল এমনিতে করে, এবং একটা যদি এলিট শ্রেণী ক্ষমতা থেকে চলে যায়, আরেকটা এলিট শ্রেণী কিন্তু সেই জায়গাতেই দখল করে থাকে। একজন সাধারণ কিন্তু কৃষক খুব সহজে কিন্তু কোনো একটি দেশের কিন্তু প্রধানমন্ত্রী হতে বা কোনো একটি দেশের রাষ্ট্রপ্রধান হতে কিন্তু পারে না। সাধারণভাবে দেখা যায় বংশানুক্রমিক ভাবে বা কোনো হচ্ছে পার্টির যারা নেতা বা নেত্রী, তার সেই তোমার জায়গার অভাব কিন্তু পূরণ করে তারাই। অর্থাৎ এলিটদের মধ্যেও একটা চলাচল থাকে, যেটাকে সাধারণভাবে কিন্তু প্যারেটো বলেছেন সার্কুলেশন অফ দ্য এলিট। এলিট এলিট থিওরির মধ্য দিয়েও কিন্তু বিভিন্ন সময়তে মস্কা এই যে আমলাতান্ত্রিক মডেলকে সাধারণভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। অর্থাৎ সাধারণভাবে সামন্ত রাষ্ট্রগুলো এমন একটি রাজনৈতিক সংগঠন যেখানে অর্থনৈতিক, বিচারিক, প্রশাসনিক এবং সামরিক বাহিনী একই ব্যক্তি দ্বারা প্রয়োগ করা হবে। অর্থাৎ সবার ক্ষেত্রেই সেম ব্যক্তি যেমন তোমার বসে থাকে। এক সময়তে আমরা হিটলার বা মুসলিনের সময়তে দেখেছিলাম টোটাল জিনিসটা কিন্তু কন্ট্রোল করছে একজন মাত্র ব্যক্তি। আমলাতান্ত্রিক আবার রাষ্ট্রে কি হয়, সেখানে আবার বিপরীতে দেখা যায় সমস্ত কিন্তু কাজকর্ম আমলাতন্ত্রে কেন্দ্রীভূত হবে না। সেখানে মস্কা আমলাতন্ত্রকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করেছে, যেখানে বিস্তৃত সংখ্যক জনসেবা সরকার থেকে তাদের বেতন এমনিতে গ্রহণ করে এবং পাবলিক ডিউটি সম্পাদনের জন্য বিভিন্ন রকমের বিশেষীকরণের বৃহত্তর বিশেষীকরণের দাবি তারা করে থাকে, এবং সকল গ্রেডের মধ্যে অনেক বেশি কিন্তু শৃঙ্খলা আমরা দেখতে পাই। অর্থাৎ মস্কা সামন্ততান্ত্রিক যে রাষ্ট্রে, এখানে কিন্তু তিনি বলেছেন সকল যে সরকারের যে এলিমেন্টস গুলো কন্ট্রোল করে মাত্র একজন। যেমন হিটলারের যে রাষ্ট্র ব্যবস্থা, মুসোলিনির যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। আবার যদি আমরা অন্যদিকে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে সাধারণভাবে আমলাতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রে কিন্তু প্রধান ভূমিকাটা পালন করে থাকে। তারা একটি সুশৃঙ্খল একটা সামাজিক এবং তার সঙ্গে রাজনৈতিক সংগঠন, যারা সুন্দরভাবে বিশেষীকরণের মধ্য দিয়ে এবং টোটালি একদম সাধারণভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে তারা তাদের নিজেদের যেসব যে ধারণাগুলোকে সাধারণ মানুষের কাছে এমনিতে পেশ করে থাকে। এবং রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক যে পরিষেবা, সেগুলোকে নিয়েও আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে স্বীকার করে নিয়ে মস্কা বারবার করে এটাই আমাদের সামনে দেখাতে তোমার চেয়েছে, এরা হচ্ছে সরকারের অবিচ্ছেদ্য একটা অংশ। যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে আমি তোমার বলেছি যে আমলাতন্ত্রকে বাদ দিয়ে সরকারকে আমরা কল্পনা করতেই কিন্তু পারি না। এবং তোমার মিশ্র 1977 সালে দেখিয়েছে মস্কা আমলাতন্ত্রের যে ক্ষমতায় অভিজাত শ্রেণীর যে ধারণাকে উকিল শ্রেণীর হিসেবে যে দাঁড় করিয়েছেন, সেখানে 8 দশক আগেই আমলাতন্ত্রে আধুনিক যে রাষ্ট্রে একটা কিন্তু বৈশিষ্ট্য সেখানে বিভিন্ন সময়তে পরিলক্ষিত হয়। অর্থাৎ তিনি যে বিষয়টা এখানে বলেছেন যে এই যে যে তোমার মস্কার আমলাতান্ত্রিক যে মডেল বা এলিট শ্রেণীর যে মডেলের মধ্যে যে আমলাতন্ত্রের কথা বলেছেন, সেই আমলাতান্ত্রিক মডেলের মধ্য দিয়ে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে তার একটা প্রেডিকশন বা আগে থেকে কিন্তু একটা পূর্বানুমান, সেটা আমরা বিভিন্ন সময়তে পেয়ে তোমার থাকি। অর্থাৎ পাওয়ার এলিটের ধারণার মধ্য দিয়ে যারা তোমার পাওয়ারফুল পিপল, তারা যে আলোচনার মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্থানের কথা মস্কা আমাদের সামনে এলিট তত্ত্বের মধ্য দিয়ে তুলে ধরেছে। এবার আমরা আসছি ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারকে ছাড়া জনপ্রশাসনে আমলাতন্ত্রের কোনো মডেলই কিন্তু সম্পূর্ণ নয়। ম্যাক্স ওয়েবার জনপ্রশাসনে সম্পূর্ণ বিস্তারিতভাবে সব থেকে বেশি ব্যাপক অর্থে আমলাতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন। তিনি ছিলেন একজন জার্মান সমাজবিজ্ঞানী এবং একজন রাজনৈতিক অর্থনীতিবিদ, এবং তিনি আমলাতান্ত্রিক যে মডেলের অন্যতম বড় কিন্তু প্রবক্তা ম্যাক্স ওয়েবার।
ওয়েবার তার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন দেশে অধ্যয়ন করেছিলেন এবং সেটাকে আস্তে আস্তে করে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় কিন্তু করে এমনিতে তোমার তুলেছিলেন। নানা সময় এর আগে আমলাতন্ত্র নিয়ে আমরা আলাপ আলোচনা দেখেছি, কিন্তু জনপ্রিয় করে তোলার কাজটা ওয়েবারই সর্বপ্রথম কিন্তু শুরু এমনিতে করেছিলেন। এবং সেখানে সেখানে কিন্তু বিভিন্ন সময় তার যে অর্থনীতি এবং সমাজ, যাকে ইংলিশে আমরা ইকোনমি অ্যান্ড সোসাইটি বলতে পারি, তার বিখ্যাত যে বই, সেখানে তিনি আমলাতন্ত্র সম্পর্কে জনপ্রশাসন, সরকার এবং ব্যবসার অনেক আদর্শ সাধারণ রূপ বিভিন্ন সময়তে বর্ণনা করে এসেছেন। ওয়েবার কিন্তু বলেছেন আমলাতন্ত্র হলো সর্বোত্তম সংগঠন যা শৃঙ্খলা বজায় রাখে, দক্ষতা বাড়ায় এবং পক্ষপাতিত্ব দূর করে থাকে। তিনটে বিষয় তোমরা সহজেই বুঝতেই আর কি পারছো, একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন এবং আমলাতন্ত্র থাকলে সরকারের দক্ষতা অবশ্যই বৃদ্ধি কিন্তু পাবে। নিজের হাতে করা কাজ বা একটা কোনো সরকারি ইনস্টিটিউশনকে গিয়ে সরকারি আমলাদের দিয়ে করানো কোনো কাজ, সেটা অবশ্যই কিন্তু অনেক বেশি স্পেশালাইজড সুন্দর হয়। এবং সেখানে কিন্তু কোনো রকম ভাবে এমনিতে বিভিন্ন জায়গাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ যদি থাকে, সেটাও আমলাতন্ত্রের মধ্য দিয়ে কিন্তু খুব একটা সামনে আসে না। অর্থাৎ পক্ষপাতহীন যদি কোনো ব্যবস্থাকে তোমাকে গড়ে তুলতে হয়, তাহলে ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক তোমার মডেলেরই ব্যাখ্যা দিয়েছেন। আমলাতান্ত্রিক যে তত্ত্বের মধ্যে তিনি একটি আনুষ্ঠানিক সুন্দরভাবে বিভিন্ন সময়তে একটি সংঘবদ্ধ শ্রেণীর কথা বারবার করে বলেছেন। ওয়েবারের যে আমলাতান্ত্রিক যে তোমার তত্ত্ব 20 শতকের একদম প্রথম দিকে দুটো কিন্তু ঘটনাকে সাধারণভাবে প্রতিফলিত করে। কি কি? ফার্স্ট হচ্ছে পেশাদারীকরণ, সেকেন্ড হচ্ছে যৌক্তিককরণ। অর্থাৎ তোমাকে সরকারের কাজ করতে গেলে প্রচন্ড পরিমাণে প্রফেশনাল হতে হবে। তুমি যে কাজটা করতে এসছো, তোমার কাজ শুধু সেটুকুই দেওয়ার করা। এবং সেই জন্যই দেখা যায় যে আমলাতন্ত্রের সঙ্গে পেশাদারিত্বকে একসঙ্গে একই সূত্রে যে বাধা, এবং তার সঙ্গে যে তার যে তোমার কাজের মধ্যে একটা যুক্তি যে থাকবে, সেই বিষয়গুলো কিন্তু বারবার করে ম্যাক্স ওয়েবার তার আলোচনার মধ্যে তুলে ধরে থাকেন। অর্থাৎ ফার্স্টে যদি আমরা দেখি পেশাদারীকরণের মধ্যে কি আসছে, নিরাপদ এবং দক্ষ আইনি, আর্থিক ইত্যাদি যেসব তোমার লেনদেন। অর্থাৎ সরকারের যা যা কিছু খরচ হচ্ছে বা যা যা কিছু ইনকাম হচ্ছে, টোটাল যে তোমার জিনিসটা, সরকারি কোনো সিস্টেম মানে আমরা খুব ভালো করেই জানি সেটা খুব নিরাপদ সিস্টেম। এবং সেই জন্যই তোমার দেখা যায় সরকারি সিস্টেমকে নিরাপদ করে তোলা, বা সেখানে যে কোটি কোটি টাকার বিভিন্ন জায়গায় যে লেনদেন হচ্ছে, সেগুলো যাতে ঠিকঠাক মতো হয়, সেগুলোর বিষয়ে আরো বেশি দক্ষতা অর্জন করা আমলাতান্ত্রিক যে তত্ত্বের মধ্য দিয়ে কিন্তু সামনে আসে। সেকেন্ডটা কি? যৌক্তিকতা। আবেগ বা স্বেচ্ছাচারিতার পরিবর্তে যুক্তি দিয়ে এবং বস্তুনিষ্ঠার সাথে ভিত্তি করে সংগঠনকে পরিচালনা করে। সরকার মানেই তাকে কিন্তু প্রথমেই আমরা ধরে নেব সরকার কোনো শ্রেণী বা কোনো পক্ষের হয়ে কাজ করবে না। সরকার কিন্তু জনসাধারণের জন্য ক্ষমতায় আসে। জনসাধারণের কাজ করা বা সেবা করাই তাদের অন্যতম উদ্দেশ্য। ঠিক সেম জিনিসটাই আমলাতন্ত্রের ক্ষেত্রেও বা সিভিল সার্ভেন্টের ক্ষেত্রেও কিন্তু লাগু হয়, যে তারা যে কাজগুলো করবে সেখানে যেন কোনো রকম পার্সোনাল ফিলিংস বা সেখানে কোনো রকম ভাবে আগে থেকে মুখ চেনাচেনি বা কোনো রকম অযৌক্তিক কাজ না থাকে। যৌক্তিকতার সঙ্গে তাকে কিন্তু এমনিতে কাজ করতে হবে। এই যে তোমার প্রসঙ্গ আলোচনা তোমার করতে গিয়ে আরেকটা বিষয় সামনে আসে। আমলাতন্ত্রের 6টি নীতির কথা ওয়েবার কিন্তু বারবার করে বলেছেন। ফার্স্ট এরটা কি? ফার্স্ট এরটা হচ্ছে শ্রম বিভাগ বা বিশেষায়ন। অর্থাৎ আমি যে তোমার কাজটা করতে খুব ভালোবাসি, বা যে এমনি যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, সেটাকে যদি আমি বারবার করে আমি করি, তাহলে কিন্তু সেটাতে আমার অলরেডি ইতিমধ্যেই স্বাভাবিকভাবেই দক্ষতা বৃদ্ধি পাওয়া সম্ভব। অর্থাৎ একটা কোনো পার্টিকুলার কাজ কিন্তু করতে করতে সেখানে আমাদের বিশেষীকরণ বা আরো বেশি আমরা সেটার প্রতি স্পেশালাইজ হতে কিন্তু পারবো। এমন অনেকেই থাকে যারা কিন্তু সরকারের যা কিছু ওয়েবসাইট গুলো সামলায়, তারাও আমলাতান্ত্রিক যে মডেলের মধ্যে তারা কিন্তু বিশেষীকরণ হয়ে গেছে। তাকে এবার যদি সরকারি কোনো দপ্তরে কোনো ফাইলে সই করতে দেওয়া হয়, সে কিন্তু সহজে সেই কাজটা করতে পারবে না। সে সরকারি ওয়েবসাইট সামলায়, তার সামনে কোনো সরকারি ওয়েবসাইট সামনে দিয়ে দিলে সে কিন্তু তার কি খারাপ দিক ভালো দিক, কিভাবে তোমার কাজ করতে হবে, কোন জিনিসটা কি করতে হবে, সে খুব সহজেই আমাদের সামনে বুঝিয়ে নিতে পারে। ফলে বিশেষীকরণ বা শ্রমবিভাগ, বিভিন্ন যে ডিপার্টমেন্টালাইজেশন, সেই বিষয়টা আমলাতান্ত্রিক মডেলে
অন্যতম একটা নীতি হিসেবে সামনে আসছে। আনুষ্ঠানিক একটা নির্বাচন এমনিতে থাকে, অনেক সময় তোমার দেখা যায় যে তাদের মধ্যে যে সংগঠন থাকে, কোনো আমলাতন্ত্রের সংগঠন হীনভাবে তো কাজ করতে পারে না। আইপিএস, আইএএস বা অন্যান্য যেসব অঙ্গরাজ্যের ক্ষেত্রে ব্যুরোক্র্যাটস থাকে, তাদের মধ্যেও কিন্তু একটা সংগঠন থাকে। তাদের মধ্যে আনুষ্ঠানিক একটা নির্বাচন হয়। কেউ হয় সেই যে তোমার নির্বাচনের মধ্য দিয়ে কেউ হয়তো সভাপতি হলো, কিংবা অন্য কেউ সহ-সভাপতি হলো। এরকম টাইপের নির্বাচনী ব্যবস্থা আমলাতান্ত্রিক মডেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু থাকতেও এমনিতে পারে, নাও থাকতে এমনিতে পারে। থার্ড হচ্ছে নৈবেত্তিকতা। অর্থাৎ কি, সাধারণভাবে নৈবর্তিকভাবে কিভাবে আমলাতন্ত্র কাজ করতে পারে সেই সব যে বিষয়গুলো আমলাতান্ত্রিক তোমার মডেলের মধ্যে সাধারণভাবে আমাদের সামনে আসে। অর্থাৎ একটা পুরো একটা সিস্টেম সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা এমনিতে তোমার মেনে একদম পুরো সরকারি সব ডকুমেন্টস মেনে কাজ করা, সেটাই কিন্তু সাধারণভাবে নৈবর্তিকভাবে কাজ করার কথাই বলে। নৈবর্তিকতা সেই অর্থে এখানে ব্যবহার হয়। আমলাতন্ত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে নৈবেত্তিকতা। ফোর্থ হচ্ছে অনুক্রমিক কর্তৃত্বের সম্পর্ক। অর্থাৎ আমি আমি যদি কোনো কারণে একজন আমলাতন্ত্রের কোনো একটা এমনিতে সাধারণভাবে কোনো একটা সরকারি পদে থাকি, আমাকে সবসময় এটা আমার মাথার মধ্যে রাখতে হবে, আমার উপরেও একজন বস আছে, তার উপরেও একজন বস আছে। এটাকেই সাধারণভাবে শ্রমবিভাগের নীতি এমনিতে বলে। আমাকে সাধারণভাবে কোনো একটা কাজ করে আমার যে সুপারভাইজার আছে তাকে আমাকে কাজটা দিতে হয়। যে আমার দেখুন আমার এই কাজটা এই সময়ের মধ্যে আপনি দিয়েছিলেন, আমার কাজ হয়ে গেছে। তিনি আবার সেটাকে করে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে তিনি আবার কাজটা কিন্তু পাঠান। এইভাবে বিভিন্ন সময়তে দেখা যায় যে আমলাতন্ত্রের মধ্যেও একটা এমনিতে কিন্তু কর্তৃত্বের সম্পর্ক থাকে। অর্থাৎ আমার উপরেও একজন সুপিরিয়র কোনো পাওয়ার আছেন, যিনি আমার কিন্তু কাজকর্ম নিয়ে সবসময়তে বুঝে নেবেন। ফিফথ হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম এবং তার সঙ্গে হচ্ছে প্রবিধান। অর্থাৎ গভর্নমেন্ট যেসব রুলস এবং রেগুলেশন থাকে, তার সঙ্গে যেসব নিয়মগুলো থাকে, সেগুলো আপনাদেরকে কিন্তু পালন করে চলতে হয়। সিক্সথ হচ্ছে কর্মজীবন থেকে অভিযোজন। অর্থাৎ যেখানে তিনি এমনিতে কাজটা করছেন, সেই সময় সেই যে তোমার দপ্তরের সঙ্গে আস্তে আস্তে করে তিনি কিন্তু অ্যাকামস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ তার সঙ্গে তিনি তোমার নিজেকে অঙ্গীভূত করে নেন। এই অঙ্গীভূতিকরণের মধ্য দিয়ে আমলাতান্ত্রিক যেসব সিভিল সার্ভেন্টস আছে, তাদের সঙ্গে যে কর্মজীবন বা তার যে তোমার দপ্তরের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক আমলাতন্ত্রের ছয়টি নীতির মধ্যে অন্যতম একটি নীতি হিসেবে পরিলক্ষিত হয়। নেক্সট এবার পয়েন্টে আমরা আসছি, আমলাতন্ত্রের সুবিধা কি কি। আমলাতন্ত্রের সুবিধা আমি এখানে তোমার চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, খুবই ইজি, এবং সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা এখানে কিন্তু আমরা করেছি। বিশেষীকরণ এবং দক্ষতা, স্বাভাবিকভাবে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, সরকার আরো ভালোভাবে সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে। সেকেন্ড কি, দক্ষতা ভিত্তিক ভাবে তোমার প্রয়োগ। সাধারণভাবে কিন্তু দেখা যায় বিভিন্ন সময়তে দক্ষতাকে ভিত্তি করে বিভিন্ন বিভিন্ন জায়গাতে কর্মচারী বা আমলাদের কিন্তু কাজে লাগানো যায়। অনুমান যোগ্য, একবার যদি কোনো সরকারি কাজ করে দেখা যায় যে সেটার ফিডব্যাক খুব একটা ভালো নয়, আগের অভিজ্ঞতা থেকে অনেক সময় আমলারা অনুমান করে নেক্সট পদক্ষেপ সরকারের কি হতে পারে, কিরকম পদক্ষেপ নিলে সেটা ভালো হবে, সেই বিষয়ে আমলারা কিন্তু নানা রকম ভাবে সরকারকে এগুলো সম্পর্কে নানা রকমের খবরাখবর বা তথ্যের মধ্যে আদান প্রদান করে থাকে। সমতা, আমলাতন্ত্রের মডেলের অন্যতম সুবিধা হচ্ছে তাদের মধ্যে সমতা থাকে, তাদের যে কাজের মধ্যে সমতা, তাদের যে পদাধিকারীদের মধ্যেও সমতা থাকে। অর্থাৎ একজন সিভিল সার্ভেন্ট যে কিনা কোনো কারণে তোমার গুজরাটে বসে যে কাজ করবে, পশ্চিমবঙ্গে বসেও সেম কাজই করবে, কিংবা উত্তর প্রদেশে বসেও সেম কাজ করবে। এই যে একটা সমতা থাকা, তাদের একটা সার্টেন পয়েন্টের পরে তাদের যে পদোন্নতি হওয়া, সবটার মধ্যে কিন্তু আমরা একটা প্যারিটি দেখতে পাই। এবং গঠন, গঠন যে তোমার প্রণালীও সব জায়গাতে সেম। এই নয় যে এখানকার যারা আমলাতন্ত্র পশ্চিমবঙ্গে, তারা একটা অন্যরকম সিস্টেমের মাধ্যমে নিয়োগ করা হলো। এবার অন্য কোনো যদি আমি তোমার পাশের জন্য করি, অন্য কোনো রাজ্যে দেখি, বিহার ভাবে পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু নিয়োগ তোমার করা হয়। অর্থাৎ একটা কোনো গঠনতান্ত্রিক সিস্টেম বা কাঠামো সরকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত। পদ্ধতি বা রেকর্ড রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সরকারি কিন্তু দপ্তরে নথি থাকে, ফাইল থাকে, এখন অনেক কিছু অনলাইনে
গভর্নেন্স হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু এমনিতে বলতে হয় নথিবদ্ধকরণ যে কোনো রকমের আজ থেকে 50-60 বছর আগেকার রেকর্ডও সাধারণভাবে সরকারি দপ্তরে কিন্তু বিভিন্ন সময়তে পাওয়া যায়, এবং সেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন রকম নথিকে রেকর্ড করে রাখা, সেগুলোর উপর তোমার ভিত্তি করে অন্য কোনো নথিকে তুলনামূলক আলোচনা করা, সরকারের আয় ব্যয়ের খতিয়ানকে বজায় রাখা, নানান রকমের কাজ মানে বিস্তৃতভাবে আমলাতন্ত্রকে করতে হয়। এবং সেই সব যে কাজ সরকার তো নিজে তো আর করে না, সরকারের হয়ে যারা এমনিতে আমলাতন্ত্র বা সিভিল সার্ভেন্ট আছে তারাই এইসব কাজগুলো করে। লাস্ট হচ্ছে যৌক্তিকতা। যৌক্তিকতার কথা আগে বললাম, টোটাল তোমার জিনিসটার মধ্যে যেমন হচ্ছে 100 দিনের যে তোমার কাজ, কে কি টাকা তোমার পাবে, কে তোমার পাবে না, বা কে হচ্ছে তোমার যোগ্য বা যোগ্য নয়, সবকিছুকে ডিসাইড করে সরকারের আমলাতন্ত্র। এরাই কিন্তু সাধারণভাবে রিপোর্ট পেশ করে সরকারের কাছে, এবং আমলাতন্ত্রের অধীনস্থ যারা তোমার কর্মচারী আছে এরাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে গিয়ে তথ্যগুলোকে আদান প্রদান করে, তথ্যগুলোকে সংগ্রহ করে এনে সরকারের যে আধিকারিকদের কাছে দেয়। আধিকারিকরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করে তারপর সেটাকে সরকারের কাছে একদম লিস্ট হিসেবে পাঠায়, তারপর সেটাকে নিয়ে সরকার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ সিদ্ধান্তকে বাস্তবায়িত করানোর ক্ষেত্রেও আমলাতন্ত্রের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেক্সট হচ্ছে লাস্ট যে টপিক সেটাতে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে এলটন মেয়র মানুষ সম্পর্ক। এলটন মেয়র সাধারণভাবে তিনি কি বিভিন্ন সময়তে এর আগে আমরা সায়েন্টিফিক যে মডেল তোমার দেখেছি টেলর যে সায়েন্টিফিক যে মডেলের মধ্য দিয়ে বলেছেন যে জনপ্রশাসন বা কোন রকম ভাবে একটা কোনো সংগঠন হচ্ছে সায়েন্স, সেখানে মানুষ সাধারণভাবে যন্ত্রের মতো কাজ করবে এবং হচ্ছে তাদেরকে সেই কাজের ভিত্তিতে টাকা পয়সা দেওয়া হবে, ওয়েট সিস্টেম যে জিনিসটা। মায়ও কিন্তু প্রথম জনপ্রশাসনের ক্ষেত্রে মানবিক সম্পর্কের কথা বললেন। মানবিক সম্পর্ক কি, যে না মানুষ শুধুমাত্র মেশিন নয়, তারা কিন্তু সাধারণভাবে সংগঠনের অংশ, এবং তোমার তাদের মধ্যে কাজ করতে করতে বিভিন্ন সময়তে তাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক বা একটা মেন্টাল যে একটা তোমার কানেকশন তাদের মধ্যে তৈরি হয়। এই যে মেন্টাল যে কানেকশনের বিষয়টা এতদিন ধরে কিন্তু নানা সময়তে আমরা সেটাকে অস্বীকার করে এসেছি, এবং সবার প্রথম এলটন মেও বা মায়ো তিনি এই যে মানবিক সম্পর্ক বা হিউম্যান রিলেশন যে থিওরির কথা জনপ্রশাসনের ক্ষেত্রে কিন্তু বলেছিলেন। মানব সম্পর্ক আন্দোলন বলতে সাংগঠনিক বিকাশের গবেষকদের বোঝায়, যারা গোষ্ঠীতে মানুষের আচরণ বিশেষ করে কর্মক্ষেত্রে গোষ্ঠী শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানের মতো ক্ষেত্রে অন্যান্য সম্পর্কিত ধারণাগুলি নিয়ে অধ্যয়ন করে। 1930 সালে হরটন বলে আমেরিকার একটি যে কারখানায় তিনি সর্বপ্রথম এই এলটন মেও নানা রকমের পরীক্ষা নিরীক্ষা তোমার করেন, এবং সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তোমার দেখান উৎপাদনশীলতা একটি সামাজিক সম্পর্ক, নট অর্থনৈতিক সম্পর্ক। অনুপ্রেরণা তার সঙ্গে কর্মচারীদের সন্তুষ্টি এগুলোর বিভিন্ন প্রভাব তিনি কিন্তু পরীক্ষা করেছিলেন। আন্দোলনটি কর্মচারীদের বিভিন্ন মনোবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু দেখেছিল, কোম্পানির সাথে মানানসই বিনিময়যোগ্য অংশ হিসেবে নয়। অর্থাৎ যে বিষয়টা এখানে তিনি আর কি বলেছেন, যে একটা সাধারণভাবে সংগঠনের মধ্যে মানবিক সম্পর্ক এবং হচ্ছে কর্মচারীদের পার্সোনাল বিভিন্ন স্যাটিসফ্যাকশন সেগুলো কিন্তু অনেক বেশি তোমার গুরুত্বপূর্ণ। তাদের যদি কোনো কারণে সাধারণ যে ঘরে তারা যে কাজ করছে সেই ঘরে যদি তারা কাজও করে, তাদের যদি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত এসি বা অন্যান্য বিভিন্ন রকমের তাদের আরামদায়ক কোনো সিস্টেমের মধ্যেও রাখা যায়, তাতেও কিন্তু উৎপাদন তারা খুব একটা বেশি বৃদ্ধি কিন্তু করছে না। কারণ তাদের ভয় হচ্ছে এটা, উৎপাদন যদি বৃদ্ধি হয় তাহলে আমাকে ছাঁটাই করে দিতে পারে। অর্থাৎ তাদের তাদের মধ্যে একটা বাউন্ডেড আমরা রেশনালিটি দেখতে পাই। এখানে এখানে তোমার বাউন্ডেড রেশনালিটি অর্থ হচ্ছে তাদের মধ্যে একটা মানসিক কিন্তু যোগাযোগ এখানে থাকে। বাউন্ডেড রেশনালিটি নিয়ে আমরা হার্বার্ট সাইমনের কথা এর পরের যে ক্লাসে আমরা করব। অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক তাকে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয়, এবং সেখানে 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 তারা যদি তাদেরকে আমরা বেশি টাকার প্রলোভন দিয়েও অনেক সময় বেশি উৎপাদন করতে পারবো না, যদি না তোমার তারা সবাই মিলে তোমার চায়। অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র একটা সংগঠনের মধ্যে
অর্থনৈতিক কোন একটা চালিকা শক্তি নয়, অর্থনৈতিক কোন একটা মেশিন নয়। তারা কিন্তু অবশ্যই তাদের মধ্যে মেন্টাল যে কানেকশন সেটার গুরুত্ব অনেকটাই কিন্তু বেশি। এবং এই যে তোমার প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, তার যে এই হরতম যে গবেষণা সবকটাই কিন্তু ফেলিওর ছিল। প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় তিনি যা এমনিতে ফলাফলের জন্য আশা তিনি করেছিলেন সেটা তিনি পাননি। তা সত্ত্বেও কিন্তু দেখা যায় তিনি সেগুলোর উপরে ভিত্তি করে এই হিউম্যান রিলেশন থিওরি তিনি কিন্তু জনপ্রশাসনের ক্ষেত্রে সামনে নিয়ে এসেছিলেন। এবং তিনি নিম্নলিখিত বেশ কিছু বিষয়ের উপরে জোর দিয়েছিলেন। দেখো আমি এখানে অলরেডি বিভিন্ন জায়গায় স্লাইডের মধ্যে মেনশন কিন্তু করেছি। প্রাকৃতিক গোষ্ঠীর যে শক্তি, যেখানে সামাজিক দিকগুলি কার্যকরী, সাংগঠনিক কাঠামোর উপর প্রাধান্য পায়। অর্থাৎ সাধারণভাবে তোমার দেখা যাচ্ছে যে প্রচন্ড রকম ভাবে যদি তোমার বৃষ্টি হয়, তাহলে কিন্তু যে কোনো একটা কর্মচারীর প্রবণতা থাকবে তাড়াতাড়ি করে কিন্তু মানে সংগঠনের করে বেরোলে সে হয়তো বাড়িতে সময় মতো পৌঁছতে পারবে না। অর্থাৎ সামাজিক যে কাঠামো তার কিন্তু গুরুত্ব সাংগঠনিক কাঠামোর থেকেও বেশি। সেকেন্ড কি, পারস্পরিক যোগাযোগের একটা প্রয়োজন আছে। এবং বিভিন্ন সময় তোমার দেখা যায় পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে যেখানে দুই ভাবে এক শ্রেণীর কর্মীর সঙ্গে তাদের তাদের মধ্যে একটা কিন্তু পারস্পরিক একটা যোগাযোগ, যেটা কি হিউম্যান রিলেশন নিয়েও বারবার করে বলছে। অর্থাৎ তারা যে কোনো ডিপার্টমেন্টে তোমার কাজ এমনিতে করুক, যে কোনো দপ্তরে আলাদাভাবে অন্য কোনো কাজ করুক না কেন, তাদের মধ্যে কিন্তু একটা পারস্পরিক একটা যোগাযোগ কিন্তু থাকে। এবং সেখানে সব সময়তেই তারা সেই যোগাযোগটা রক্ষা করে কিন্তু চলে। থার্ড কি, লক্ষ্য যোগাযোগের জন্য এবং কার্যকর সুসংগত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে উচ্চমানের নেতৃত্বের বিকাশ। অর্থাৎ সবাইকার মধ্যে যদি ভালো যোগাযোগ থাকে এবং যদি ভালো কোন রকম নেতা বা যে তোমার কর্মচারীর যে মালিক হবেন তিনি তিনি তোমার যদি খুব ভালো হন, তিনি তিনি এমনিতে যদি বিভিন্ন জায়গাতে খুব ভালো নেতৃত্ব দিতে পারেন, তাহলে কিন্তু সাধারণভাবে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে উচ্চ রকম মানের বিভিন্ন রকম যেসব জিনিসপত্র মানে কোন একটা তোমার এমনিতে তোমার কর্মচারীদের ক্ষেত্রে কোন একটা কলকারখানা থেকে উৎপাদন করা হয়, সেটার কিন্তু মান অনেকটা ভালো হয়। অর্থাৎ ব্যক্তিগত যে তোমার যোগাযোগ, ইম্পার্সোনাল যে তোমার রিলেশন, সেটার কিন্তু গুরুত্ব মেয় বারবার করে দিয়েছেন। এবং যে কর্মচারীদের যে চাকরি ভিত্তিক আন্তর আন্তর্ব্যক্তিক দক্ষতাকে আরো বেশি উন্নত করা সমস্ত কোম্পানির উদ্বেগের বিষয় হয়ে পড়েছে। সব কিন্তু কোম্পানি চায় কি করে আমি আরো বেশি উৎপাদনকে বৃদ্ধি এমনিতে করব। উৎপাদনটা বাড়ানোই তার কিন্তু একমাত্র লক্ষ্য। সেটা করতে গিয়ে মেয়ং বলেছেন উৎপাদন কিন্তু যদি তোমাকে আরো বেশি বাড়াতে হয়, তাহলে কিন্তু সেখানে তোমাকে দক্ষতাকে আগে শেখাতে হবে, তাকে বিভিন্নভাবে স্পেশালাইজ করতে হবে, তাকে আরো বেশি মানবিক সম্পর্ক গড়ে তুলতে তাকে সাহায্য করতে হবে, সুশৃঙ্খল ভাবে নেতৃত্ব দান করতে হবে। তবেই কিন্তু কোন একটা কিন্তু সংগঠনের ক্ষেত্রে উৎপাদন আরো বেশি করে কিন্তু বৃদ্ধি পাবে। দক্ষতা অর্জন করার ক্ষেত্রেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে একে অন্যের যে অনুভূতিকে আরো বেশি করে যাচ করা, তাদের সঙ্গে সহমর্মিতা দেখানো এবং অন্যের যে আবেগকে ঠিকঠাক মতো বোঝা, সেগুলোর উপর কোম্পানির মালিকদেরকে আরো বেশি করে জোর দিতে হবে। তবেই কিন্তু দক্ষতা বাড়ানো সম্ভব। লাস্ট কি, মানবিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণভাবে যদি আমরা দেখি সেখানে কিন্তু মনোযোগের যে প্রয়োজন আছে। অর্থাৎ তোমাকে আরো বেশি করে মনোযোগী হতে হবে, শুধুমাত্র প্রফেশনাল হলে কিন্তু এখানে হবে না। এবং সামাজিক একটা যোগাযোগ করতে হবে। যদি আমার সংগঠনের কোন রকম এমনিতে কর্মচারী অসুস্থ হয়, তাকে বিভিন্ন সময় ছুটিগুলোকে মঞ্জুর এমনিতে করা, তাকে কোন রকম মাইনে না কেটে তাকে আরো বেশি করে হেল্প করা, বা তার সঙ্গে যোগাযোগটা রাখা যে সে কেমন আছে বা তার কোন রকম অসুবিধা হচ্ছে এমনিতে কিনা। এই যে সামাজিক যে সম্পর্কগুলো দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। ব্যক্তিগতভাবে অর্জন, অর্থাৎ তোমার যে ব্যক্তিগত যে তোমার ক্যারিজমা আছে সেটারও কিন্তু এখানে গুরুত্ব আছে। অর্থাৎ সাধারণভাবে তোমার যে ব্যক্তিগত ক্যারিজমা, সেটা যদি তুমি যদি খুব ব্যক্তি হিসেবে যদি খুব ভালো মালিক হও, তাহলে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় সেটার এফেক্টও সংগঠনের মধ্যে পড়ে। মেশিন হিসেবে সংস্থাকে দেখা, সেই থেকে কিন্তু দূরে সরে যাওয়ার যে উদ্দেশ্য, সেটাই হচ্ছে মানবিক পদ্ধতি।
মানুষ কোনো মেশিন নয়, মেশিন হচ্ছে আলাদা একটা বিষয়। মানুষকে মেশিনের মতো ট্রিট না করে মানবিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে যদি ট্রিট করা যায়, তাহলেই কিন্তু মানবিক সম্পর্ক কোন সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এবং যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কর্মচারীদের যে তোমার যন্ত্রের মতো তোমার না দাগিয়ে দিয়ে চাহিদা সম্পর্ক মানুষকে স্বীকৃতি দেওয়া, যার যেমন প্রয়োজন আছে সেই প্রয়োজনের ভিত্তিতেই কিন্তু তাকে সেই স্বীকৃতিটা দিতে হবে। লাস্টে আমরা সমালোচনা এবং গুরুত্বে কি কি আমরা দেখব যে জনপ্রশাসনের ক্ষেত্রে মানবিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম। এতদিন ধরে যে টেলার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির কথা বলছিলেন, তার থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে প্রথম এখানে কিন্তু মেও সবার আগে মানবিক সম্পর্কের মধ্য দিয়ে জনপ্রশাসনের নানা কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ কিন্তু করলেন, যার এফেক্ট বা গুরুত্ব আগামী দিনে জনপ্রশাসনের তত্ত্বের মধ্যেও বিভিন্ন সমাতে পড়েছে। সেগুলো নিয়ে আমরা নেক্সট যে ক্লাসে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সমাতে আলোচনা কিন্তু করব। এবং এই আলোচনা দিয়ে আমরা কি দেখলাম যে সব ক্ষেত্রেই জনপ্রশাসনে আমলাতন্ত্রেরও যেমন তোমার গুরুত্ব আছে, আবার সংগঠনের মধ্যে মানবিক সম্পর্কেও কিন্তু গুরুত্ব আছে। সেটা আমলাতন্ত্রের ক্ষেত্রেও হতে পারে, সাধারণ কোনো কর্মচারীর ক্ষেত্রেও এমনিতে হয়। নেক্সট যে তোমার ক্লাস, সেখানে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু করব, যে আমলাতান্ত্রিক অন্যান্য যে মডেলগুলো কিভাবে আমলাতন্ত্রের ক্ষেত্রে বা জনপ্রশাসনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। আজকে আমার ক্লাস আমি এখানেই তোমাদের শেষ করলাম। নমস্কার।